আসসালামু আলাইকুম। নতুন বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছে সঙ্গীতা খান। শুরুতেই জানাবো বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অতিরিক্ত রক্তক্ষরণে কলাবাগানের স্কুল ছাত্রীর মৃত্যু হলেও শরীরে অন্য কোথাও নেই আঘাতের চিহ্ন। আদালতে ধর্ষণ ও হত্যা দায় স্বীকারের পরে আসামি দিহান কারাগারে। প্রধানমন্ত্রীর ভাষণ 12 বছরের ঈর্ষণীয় উন্নয়ন অর্জনের দলিল জানালেন ওবায়দুল কাদের। নির্জলা মিথ্যাচার বললেন রুহুল কবির রিজভী। সপ্তাহের ব্যবধানে ভোজ্য তেলের দর লিটারে বেড়েছে 10 থেকে 15 টাকা। 47% আমদানি শুল্ক কমালেও চালের বাজার এখনো চড়া। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে হামলায় উস্কানির অভিযোগে প্রেসিডেন্ট ট্রাম্পের অপসারণ চায় ডেমোক্রেটরা। সহিংসতায় আহত এক পুলিশ কর্মকর্তার মৃত্যু। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে কারাগারে পাঠানো হয়েছে রাজধানীর কলাবাগানে স্কুল ছাত্রীকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত তানভীর ইফতেখার দিহানকে। অন্যদিকে রক্তক্ষরণে স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ময়নাতদন্ত কর্মকর্তা ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ। তবে শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। রাজধানীর কলাবাগানে স্কুল ছাত্রীকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি তানভীর ইফতেখার দিহানকে দুপুরে থানা থেকে আদালতে হাজির করা হয়। কলাবাগান থানার পুলিশ পরিদর্শক আফম আসাদুজ্জামানের আবেদনে বিকাল 4টার দিকে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদ আসামির জবানবন্দি রেকর্ড করেন। আদালতে দিহানের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। স্বীকারোক্তির পর তাকে কারাগারে পাঠানো হয়। আজকের মামলাটি ছিল অত্যন্ত একটি ন্যাক্কারজনক মামলা, যে মামলায় অত্যন্ত পার্শ্ববিকতার আশ্রয় নিয়ে, নিষ্ঠুরতার আশ্রয় নিয়ে আজকের একটি অপার সম্ভাবনাময় একজন মেধাবী ছাত্রীকে সে নির্মমভাবে হত্যা করে। এদিকে পাসপোর্ট ও মামলার এজাহারে নিহতের বয়স 17 উল্লেখ থাকলেও ময়নাতদন্তের জন্য পুলিশের পাঠানো নথিতে বয়স লেখা ছিল 19 বছর। এমন জটিলতায় ময়নাতদন্ত বেশ কয়েক ঘন্টা বিলম্বিত হয়। পরে বয়স প্রমাণের জন্য মৃতদেহের এক্স-রে করাতে পাঠানো হয় ঢাকা মেডিকেলে, কিন্তু ছুটির দিন হওয়ায় তা সম্ভব হয়নি। পরে বয়স প্রমাণের জন্য কিছু আলামত রেখে ময়নাতদন্ত করেন চিকিৎসক। ময়নাতদন্তকালে আমরা দেখতে পাই তার বডি থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হওয়ার জন্য সে মারা গেছে। আর সেই রক্তক্ষরণটা হয়েছে মেইনলি তার পার ভ্যাজাইনাল রক্তক্ষরণ এবং পাশাপাশি তার পার রেক্টাল রক্তক্ষরণ হয়েছে। অর্থাৎ আমি যদি বাংলায় বলি, এটা হচ্ছে তার যোনিপথ থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং পাশাপাশি তার যে পায়খানার রাস্তা আছে সেই রাস্তা দিয়েও রক্তক্ষরণ হয়েছে। দুই জায়গা থেকে রক্তক্ষরণ হওয়ার জন্য সে মৃত্যুবরণ করছে, হাইপোভলিমিক শকে মারা গেছে। এমন ঘটনায় শোকাহত নিহত শিক্ষার্থীর স্বজনরা। মেয়েকে নিয়ে কোনো মন গড়া তথ্য না ছড়াতে সকলের প্রতি আহ্বান জানান পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার কলাবাগানে আসামি দিহানের বাসায় মর্মান্তিক এই ঘটনার পর হাসপাতালে মারা যায় সে। তারা দুজনেই মাস্টার মাইন্ড ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ গত 12 বছরের ঈর্ষণীয় উন্নয়ন ও অর্জনের বস্তুনিষ্ঠ দলিল বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিভ্রান্ত করে সরকারের উন্নয়নের সুফল থেকে জনগণকে বঞ্চিত করার ষড়যন্ত্রে বিএনপি লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। প্রধানমন্ত্রীর ভাষণ গত 12 বছরে বাংলাদেশের ঈর্ষণীয় উন্নয়ন অর্জনের সক্ষমতা ও অপার সম্ভাবনার বস্তুনিষ্ঠ দলিল। বিএনপি মিথ্যাচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে সরকারের উন্নয়নের সুফল থেকে জনগণকে বঞ্চিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। করোনা ভ্যাকসিন নিয়ে সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন সেটাই হচ্ছে সত্য। আমরা সেটা বাস্তবে প্রমাণ করব, মুখে নয়। প্রধানমন্ত্রীর ভাষণকে নির্জলা মিথ্যাচার বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশবাসী তা প্রত্যাখ্যান করেছে বলেও দাবি তার। শুক্রবার নয়াপল্টন দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, গণতন্ত্র হত্যা, ভোটাধিকার হরণ, গুম, খুন, অপহরণ, ধর্ষণ, টাকা পাচার, দুর্নীতি, লুণ্ঠন, দুর্বৃত্তায়ন ও দুঃশাসনের এক যুগ পার করল দেশ। উন্নয়নের নামে ক্ষমতাসীন দুষ্ট চক্রের গত এক যুগের এই দুঃশাসনের সাথে একমাত্র আইয়ুব খানের কথিত উন্নয়নের এক দশকের তুলনা চলে। রিজভী বলেন, দেশপ্রেমিকরা আজ নিজ দেশেই পরাধীন।
করোনার টিকা নিয়ে সরকারের দুর্নীতির মাস্টার প্ল্যান জনগণের কাছে পরিষ্কার বলে দাবি করেন তিনি। আরও বলেন, প্রধানমন্ত্রী টিকার ব্যবস্থা হয়ে গেছে বললেও ভারতীয় হাইকমিশনার জানিয়েছেন বাংলাদেশে কবে টিকা আসবে তা অনিশ্চিত। বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের মা উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভাষণই দেন না কেন স্বৈরাচার হিসেবেই পরিচিত। দেশের তথাকথিত উন্নয়ন, মানুষের জীবনমান বৃদ্ধি, অর্থনৈতিক অগ্রগতি, স্বাস্থ্য খাতের ইতিবাচক পরিবর্তন, আইনের শাসন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান সহ যেসব বক্তব্য দিয়েছেন তা মিথ্যাচারের কালো দলিল। দেশবাসী তার এই ভাষণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। ভোটাধিকার হরণ, গণতন্ত্র, মানবাধিকার হত্যা, গুম, খুন, জুলুম, নির্যাতন, দুঃশাসন, লুটপাট, দুর্নীতির জন্য জনগণের কাছে করজোরে ক্ষমা চাওয়া, ক্ষমা চেয়ে ক্ষমতা ছেড়ে দেওয়া, এটাই উচিত হতো প্রধানমন্ত্রী। পুলিশ বাহিনীকে দুর্নীতিমুক্ত করতে শুদ্ধি অভিযান চলছে জানিয়েছেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় তিনি কথা জানান। ডক্টর বেনজির আহমেদ বলেন, অর্থনীতি সহ বাংলাদেশ সব দিকে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রায় সব ক্ষেত্রেই শুদ্ধতা দরকার, তাই নিজেদের ঘরের ভেতর থেকেই শুদ্ধি অভিযান শুরু করতে চান আইজিপি। অনুষ্ঠানে র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনও উপস্থিত ছিলেন। গঠনমূলক ভূমিকা রয়েছে। হাসপাতালের পরিচালক বঙ্গবন্ধু শেখ মুজিব যদি কেউ আমরা পাই যে মাদকসেবী বা কিছু প্রফেশনাল যে দায়িত্ব আছে সে দায়িত্বের বাইরে গিয়ে কোনো ধরনের কোনো অপকর্মে লিপ্ত হয়, আপনারা এক্ষেত্রে তো আমরা হাইলি ট্রান্সপারেন্ট। আপনারা দেখেন যে তাদের বিরুদ্ধে আমরা কঠোরতম ব্যবস্থা গ্রহণ করছি এবং এই ব্যাপারে আমরা সবসময় সর্বোচ্চ কঠোরতা দিয়েই এগুলোকে আমরা নিয়ন্ত্রণ করি। আমরা বাংলাদেশ পুলিশে আমাদের লক্ষ্য হচ্ছে যে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা যে ব্যত্যয় বা ভঙ্গের ক্ষেত্রে আমরা এটা চাই যে শূন্য সহিষ্ণুতা, আমরা কাউকে টলার করতে চাই না। এটা যদি কেউকে আমরা পাই যে মাদকসেবী বা কিছু একটা, তাকে আমরা ডিসমিস করছি এবং এটা আমরা আমাদের ঘর পরিচ্ছন্ন করতে চাই। আমাদের পুলিশের মধ্যে কেউ মাদকসেবী থাকবে, এটা লাস্ট থিং উই ওয়ান্ট, আমরা এটা চাই না। বেড়েই চলেছে ভোজ্য তেলের দর। সপ্তাহের ব্যবধানে 1 লিটারের বোতলের দাম বেড়েছে 10 থেকে 15 টাকা। খোলা তেলের দামও বাড়তি। এদিকে আরও 10% আমদানি শুল্ক কমানোর পরও তেমন প্রভাব পড়েনি চালের বাজারে। আর দেশি পেঁয়াজের দরপতন ঠেকাতে 10% আমদানি শুল্ক আরোপ করেছে সরকার। চালের বাজারের অস্থিরতার পাশাপাশি নৈরাজ্য এবার ভোজ্য তেলের বাজারে। রায়ের বাজার, মোহাম্মদপুর টাউন হল সহ রাজধানীর বিভিন্ন বাজারে একই চিত্র। দোকানীদের ভাষ্য, গত এক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই চড়ছে ভোজ্য তেলের দাম। কেন তেলের বাজারে এই অস্থিরতা জানেন না তারা। তেলের দাম আসলে অনেক বাড়তি। আপনার এখন রূপচাঁদা 5 লিটার 625 টাকা, যে রূপচাঁদা আপনার গত সপ্তাহে ছিল 580 টাকা। তেলের বাজারটা পরশুকা থেকে গতকালকে 1 কেজিতে 4 টাকা বাড়ছে প্রতি পার কেজিতে খোলাটার ভিতরে। ডিলাররা এসে বলে আজকে কালকে তাইজা 10 টাকা বেশি, নিলে না, না নিলে নাই। চালের বাজার নিয়ন্ত্রণে আরেক দফা কমানো হয়েছে আমদানি শুল্ক। 27 ডিসেম্বর 62.5% থেকে 25% কমানোর পর বৃহস্পতিবার তা নামিয়ে আনা হয়েছে 15%। তাতেও কোনো পরিবর্তন নেই চালের বাজারে। পরিবর্তন কিছুই অন্তরী হয় নাই, এটা আপনি আরো দু একজনের কাছে জিজ্ঞাসা পারে। সরকার যে ভূমিকা নিয়েছে তা খারাপ নেই, ভালো কাজ করছে। আবার বিদেশ থেকে চাল আমদানি করতেছে, ওইখানেও সে ভালো ভূমিকা নিয়েছে। তবে মিল মালিকরা যেভাবে বাজার বাড়াইছিল বা উঠেইছিল বাজারটা, এখন অনেকটা শিথিল করছে, মানে আর উঠায় নাই, ওইভাবেই রাখছে, কিন্তু নামায় নাই, দাম কমায় নাই, কিন্তু দামটা বাড়ায় নাই। বাইরের চালটা আমদানি করে বেশিরভাগে, তাইলে হয়তো বাজারটা কিছুটা নিয়ন্ত্রণে নিচে আসতে পারে। এছাড়া তো আর ওইরকম দেখি না যে বাজার কমার। এদিকে দেশি পেঁয়াজের দরপতন রুখতে 10% আমদানি শুল্ক বসালেও ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধের কথা বলছেন ব্যবসায়ীরা। ভারতের পেঁয়াজের দাম বেশি, বাংলাদেশি পেঁয়াজ সস্তা, এই জন্য আনা হয় না। 2 মাস 3 মাস পেঁয়াজ না আনারই ভালো, কারণ আমাদের দেশি পেঁয়াজ উঠছে, দেশি গৃহস্থরা পয়সা পাক। এখন যদি পেঁয়াজটা ভারতীয় পেঁয়াজ আনে, দেশি কৃষকরা বাঁচবো না। সবজির দাম তুলনামূলক নিয়ন্ত্রণে। বেশিরভাগ সবজি মিলছে 15 থেকে 40 টাকা কেজির মধ্যে, তবে টমেটোর দাম এখনও বাড়তি। নাইম হাসান, বাংলা ভিশন, ঢাকা। সৌদি আরবে গৃহকর্মী আবিরন বেগম হত্যা মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি জানের বদলে জান চেয়েছে বাংলাদেশের প্রসিকিউশন টিম।
অন্যদিকে আসামিরা জামিন চাইলে আদালত নাকচ করে দেন। দূতাবাস আশা করছে আগামী ৩-৪ শুনানিতেই মামলাটি শেষ হতে পারে। এদিকে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ডক্টর নমিতা হালদার মনে করেন এই মামলার বিচার কাজ দৃষ্টান্ত স্থাপন করেছে, তবে দেশের মামলার অগ্রগতি না থাকায় ক্ষোভ জানিয়েছেন তিনি। মিরাজ হোসেন গাজীর বিশেষ রিপোর্ট। আবিরুন বেগম লাশ হয়ে ফেরা এক রেমিটেন্স যোদ্ধার নাম। সৌদি আরবে গৃহকর্তার পরিবারের নির্মমতায় মৃত্যু হয় তাঁর। সেখানে ময়নাতদন্তেই উঠে আসে নির্যাতনের পর আবিরুন বেগমের শরীরে গরম পানি ঢেলে হত্যা করা হয়। বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংয়ের সহায়তায় সৌদিতে করা মামলায় 3 আসামি এখনও কারাগারে। বুধবার আসামিরা জামিন চাইলে তা নাকচ করে দেন আদালত। মোটামুটি চূড়ান্ত পর্যায়ে পুলিশ রিপোর্ট আমাদের পক্ষে আছে। আগামী 2-3টা হিয়ারিং এর ভিতরে একটা সিদ্ধান্ত হয়ে যাবে আশা করা যায়, এবং আমরা আশা করছি যে সিদ্ধান্ত আমাদের পক্ষে আসবে। আমরা তো জানের কতটা জান চেয়েছি, এরপরে পরবর্তী পদক্ষেপ সিদ্ধান্ত আসার পরে আমরা বুঝতে পারবো আসলে যে এরপরের স্টেপটা কি হবে। আবিরুন বেগম 2 বছর সৌদি আরবে কাজ করলেও বেতনের টাকা পৌঁছায়নি বৃদ্ধ বাবা মার কাছে। শুধু তাই নয়, মৃত্যুর আগে একাধিকবার এলাকার দালাল রবিউল ও মন্ত্রণালয়ের কর্মচারী নিপুল সহ এজেন্সির প্রতিনিধির কাছে অভিযোগ করেও কোনো সমাধান পাননি হতভাগ্য আবিরুন। দেশে ঝুলে আছে এসব অভিযোগে করা মামলা। তারা তো এই দেশ থেকে অসহযোগিতা করছে, সেটা প্রুভড। তারপরেও আজকের সিআইডিতে কেন এটা ঝুলে আছে এ ব্যাপারে আমরা খুবই হতাশ। প্রতিটা শুনানিতে আমার মনে হয় যে বাংলাদেশ একটা জয়ের দিকে যাচ্ছে যে এই ইস্যুটা নিয়ে। তো এই ক্ষেত্রে আমি আশা করি ওদিকে ন্যায় বিচার হবে। দূতাবাসের প্রতি আমাদের আস্থা আছে, সর্বোচ্চ দূতাবাস যেটা ভালো মনে করবে বা নমিতা হালদার ম্যাডাম সহ কর্তৃপক্ষ যেটা ভালো মনে করবে, আমরা সেইটাই আমাদের চাওয়া। সৌদি আরবে বাংলাদেশি কোনো কর্মী হত্যার এমন বিচার এটি প্রথম। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব ও জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ডক্টর নমিতা হালদার বললেন, দৃষ্টান্তমূলক শাস্তির আশা করছেন তিনি। মন প্রাণ দিয়ে দূতাবাস প্রচেষ্টা নিয়ে একটি মামলাকে একদম কোর্ট পর্যন্ত নিয়ে গেছে। তো এরকম ঘটনা আসলেই এটাই প্রথম। আমার আসলেই ভালো লাগছে যে শেষ পর্যন্ত বিচারের ফলাফলের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। রেগুলার মামলা হিসেবে পাইকগাছা থানায় ছিল, সেখানে গতি পাচ্ছিল না বলে আমরা সেটিকে অনেকটা প্রচেষ্টা নিয়ে আমরা খুলনা সিআইডি তে ট্রান্সফার করার ব্যবস্থা করেছি। সেখানে গিয়েও কিন্তু মামলাটি গতি। এখানে আমি আসলে ব্যক্তিগতভাবে অত্যন্ত ক্ষুব্ধ চাই যে বাংলা ভিশন যেহেতু এটিকে মনিটর করছে ধারাবাহিকভাবে, তারা যদি এই মামলাটির বিষয়ে খোঁজ নেয় খুলনা সিআইডি তে মামলাটি কি অবস্থায় আছে। আবিরুন বেগম হত্যায় অপরাধীর শাস্তি হলে তা প্রবাসে বাংলাদেশি কর্মীদের নিরাপত্তায় দৃষ্টান্ত হবে বলে আশা করেন সংশ্লিষ্টরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর ভেতরে ও আশেপাশে ৭৭টি খালের 2/3 অস্তিত্ব বিলীন হয়ে গেছে। কাগজে কলমে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির আওতায় অবশিষ্ট ২৬টি খালের বেশিরভাগই পানি প্রবাহ নেই। খালগুলোর জায়গায় আবাসিক বাণিজ্যিক ভবন তৈরি করেছে দখলদাররা। দ্রুত তাদের আইনের আওতায় আনার সুপারিশ করেছে জাতীয় নদী রক্ষা কমিশন। মাইনুল শোভনের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরা ছিলেন জামাল খান। ঢাকার প্রাণ বুড়িগঙ্গা ঘেঁষা এক সময়ের প্রমত্তা আদি বুড়িগঙ্গা খালের বর্তমান এই হাল। পানির প্রবাহ তো দূরের কথা, দেখে মনে হয় ময়লা আবর্জনার ভাগাড়। স্থানীয়রা বলছেন বছর 10 আগেও নৌকা চলতো এই খাল দিয়ে। দুই পাড়ের জায়গা দখল করে স্থানীয় প্রভাবশালীরা গড়ে তুলেছেন আবাসিক ভবন ও শিল্প কারখানা। খালের 7 কিলোমিটার এলাকা জুড়েই এমন চিত্র। আস্তে আস্তে মানুষ ঘর উড়ে এটারে ব্লক করে ফেলাইছে। ব্লক করাতে অনেক নদীটা মরে গেছে। কামরাঙ্গীর চরের পানি নামতে পারে না, ওইদিকে রাস্তা পানি ডুবে থাকে, মানুষ চলাচল করতে পারে না। এটি বাসাবো খাল। ঢাকা জেলা প্রশাসনের খতিয়ানে খালের প্রস্থ 60 ফিট, কিন্তু অবশিষ্ট নেই 20 ফিটও। খালের সীমানা চিহ্নিত করে ঢাকা ওয়াসার বসানো পিলারও মানে না দখলবাজরা। সীমানার ভেতরে এসেই গড়ে তোলা হয়েছে আবাসিক ভবন। খালের স্মৃতি স্মরণ করছিলেন স্থানীয়রা। এখানে পানি শুধু খুব সচ্ছল, এখানে অনেক মাছ ধরতে পড়া, মানে সবাই আমরা ছোটবেলা ছিলাম, ওখানে মাছ ধরছি। এখানে নৌকা আসতো, নৌকা তরকারি মরকারি নৌকা আসতো, আম কাটারের নৌকা আসতো। গেল বছরের শেষ দিকে ঢাকার খালগুলো নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় নদী রক্ষা কমিশন। সরেজমিন পরিদর্শনে গিয়ে ঢাকার বিলুপ্ত এবং অস্তিত্বে থাকা খালগুলোর
সংখ্যা চিহ্নিত করেছে প্রতিষ্ঠানটি। কমিশনের চেয়ারম্যান বলছেন, আইনের প্রয়োগ না হওয়াতেই খালগুলোর দুরবস্থা। এ পর্যন্ত যতটুকু জানি ৭৭টা খাল বের করতে পেরেছি আমরা, 77। এর মধ্যে 26টি আছে যেটা ওয়াসাকে দেওয়া হয়েছিল। সেখানে কে কে দখল আছে, দখলদারদের তালিকা পর্যন্ত নেই। খাল বলেন, নদী বলেন, যে নামেই তাকে দেন না কেন, এবং এই যে এইটা যে দখল করবে তিনি 133 ধারায় অপরাধ করবে এবং পুলিশ তাকে ধরবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির মোট 26টি খালের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল ঢাকা ওয়াসা। এসব খালগুলোর সাথে নদীর সংযোগ থাকলেও দখল ও দূষণের কারণে পানি প্রবাহ নেই দু একটি ছাড়া কোনোটিতেই, যার পরিণতিতে বর্ষা মৌসুমে পানিমগ্ন তিলোত্তমা ঢাকা। দীর্ঘদিনের দূষণ আর দখলে মৃতপ্রায় সব খাল দেখে বোঝার উপায় নেই যে নগরীর বুকে আলাদা সৌন্দর্য নিয়ে বয়ে চলত সব খাল। কর্তৃপক্ষের উদাসীনতায় বিলুপ্ত প্রায় এই খালগুলোকে নতুন করে পুনরুদ্ধারে সরকারি ঘোষণায় খুশি নগরবাসী। তবে কাজটিকে বেশ কঠিন ও চ্যালেঞ্জের বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। করোনায় দেশে একদিনে আরও 16 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন 7,734 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, 24 ঘন্টায় অ্যান্টিজেন টেস্ট সহ 13,681টি নমুনা পরীক্ষায় 785 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা শনাক্ত হল 5,20,690 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 833 জন, আর এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন 4,65,279 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 5.74, সুস্থতার হার 89.36 এবং মৃত্যুর হার 1.49। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, করোনা ভ্যাকসিন পাওয়া নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি মহল। শুক্রবার দুপুরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মত বিনিময়ের সময় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, করোনা পরিস্থিতিতে কেউ কেউ বাংলাদেশে দুর্ভিক্ষের আশঙ্কা করলেও সরকারের পদক্ষেপে দেশের মানুষ এখন অনেক ভালো আছে। তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে গণমাধ্যমের যে স্বাধীনতা রয়েছে তা অনেক উন্নত দেশেও নেই। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি। করোনার ভ্যাকসিন নিয়ে কোনো শঙ্কা। করোনার কারণে পিছিয়ে যাওয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের দ্বিতীয় দফা প্রচারণা শুরু হয়েছে। স্মার্ট সিটি উপহার দিতে নৌকায় ভোট চাইলেন আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী, আর পরিকল্পিত চট্টগ্রাম গড়ে তুলতে চান বিএনপি প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। শুক্রবার বাদ জোহর মহানগরীর লালদিঘি, জেল রোড, আন্দরকিল্লা এলাকায় গণসংযোগ করেন বিএনপি প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় তিনি নির্বাচন কমিশনের সমালোচনা করেন। প্রচারণায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের পাশাপাশি প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান ডাক্তার শাহাদাত। একই সময়ে মহানগরীর বহদ্দারহাট এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী। উন্নয়নের জন্য নৌকায় ভোট চান তিনি। নৌকা প্রতীক এদেশের স্বাধীনতা দিয়েছে। নৌকা প্রতীক এই ভোট দিয়ে আজকে বিশ্বের উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সিটি নির্বাচনে এই চট্টগ্রামের জনগণ নৌকা প্রতীকে ভোট দিয়ে চট্টগ্রামকে উন্নয়নের চরম শিখরে নিয়ে যাবে ইনশাল্লাহ। ভোটের এই যুদ্ধ সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে আমি চট্টগ্রামবাসীকে আগামী 27শে জানুয়ারি ধানের শীষ প্রতীক, গণতন্ত্রের প্রতীক, উন্নয়নের প্রতীক এই ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানাচ্ছে। এমএস রডের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে দেশি নির্মাণ প্রতিষ্ঠান ভয়াবহ সংকটের মধ্যে পড়েছে বলে দাবি করেছে দেশি ঠিকাদারদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, BACI। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়। নির্মাণ সামগ্রীর মূল্য কমানোর উদ্যোগ নিতে রড উৎপাদনকারী কোম্পানিগুলোর সাথে আলোচনা করতে সরকারের প্রতি অনুরোধ জানানো হয়। এ সময় সংগঠনের সভাপতি SM খোরশেদ আলম বলেন, হঠাৎ রডের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় নির্মাণ ব্যয় বেড়ে গেছে অনেক। তাই এখন লাভ তো দূরের কথা, বাজেটের মধ্যে কাজ শেষ করা যাবে না। বিদেশি ঠিকাদার প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রজেক্ট চলাকালীন সময়ে মূল্য সমন্বয় করা হলেও দেশি প্রতিষ্ঠানের ক্ষেত্রে তা হচ্ছে না। সরকারি অর্থায়ন প্রজেক্টে দেশি ও বিদেশি প্রতিষ্ঠানের ক্ষেত্রে একই রকম সুযোগের দাবি করা হয় সংবাদ সম্মেলনে। করোনা বিপর্যয় মোকাবেলা করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে পার্বত্য অঞ্চলের পর্যটন খাত।
নতুন বছরের শুরুতেই পর্যটকদের ঢল নামায় প্রাণ ফিরেছে রাঙামাটি পর্যটনে। স্বাস্থ্যবিধি মেনে এ খাতের ব্যবসা বাণিজ্য সচল রাখার চেষ্টা করে যাচ্ছেন সংশ্লিষ্টরা। রাঙামাটি জেলা প্রতিনিধি নন্দন দেবনাথের রিপোর্ট। শীতের শুরু থেকেই রাঙামাটিতে বেড়েছে পর্যটকদের আনাগোনা। অরণ্য, পাহাড়, ঝর্ণা আর হ্রদের শহরে বছরের প্রথম দিন তিল ধরনের ঠাঁই ছিল না। রাঙামাটির হোটেল মোটেলগুলোতে বেড়েছে বুকিং। প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ পর্যটকরা। নববর্ষের উপলক্ষে আসতে ঘুরতে খুব ভালো লাগছে। পরিবেশ আছে ভালো, কিন্তু কোনো মানুষের মুখে মাস্ক নাই। কাপ্তাই হ্রদে ভ্রমণে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন বাইরের পর্যটকরাও। প্রায় 4 ঘন্টা লাগলো, বিভিন্ন স্পট ঘুরে এসেছি। ভালো, কিন্তু একটু ভিড় বেশি, এটাই সমস্যা করোনার টাইমে তো। রাঙামাটির হোটেল মোটেলগুলোতে এখন প্রায় 100% বুকিং। এখানে যদি পর্যটন খাতগুলোকে ডেভেলপ করা হয়, জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড এগুলোর মাধ্যমে আমরা প্রচুর সম্ভাবনাময়ী রাঙামাটি পার্বত্য জেলা। বুকিংয়ে আমার প্রায় 70% মতো আছে, লোকও হচ্ছে আমাদের মোটামুটি ভালো। 100% স্বাস্থ্যবিধি মেনে পর্যটন কেন্দ্রে ঢুকতে পারছেন পর্যটকরা। পর্যটকদের জন্য নো মাস্ক নো এন্ট্রি এই ধরনের একটা সাইনবোর্ড আমরা বিভিন্ন জায়গায় স্থাপন করেছি এবং আমাদের রুমগুলোতে আমরা মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার এগুলো দিয়ে দিচ্ছি। নতুন বছরে রাঙামাটির পর্যটন শিল্প আরও ঘুরে দাঁড়াবে বলে আশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ক্লেমেন্ট খেলা সংবাদ। সম্ভাবনার খেলা দাবায় নতুন খেলোয়াড় তৈরিতে গুরুত্ব দিতে হবে বয়স ভিত্তিক পর্যায়ে। দাবার উন্নয়নে প্রয়োজন কর্পোরেট সহযোগিতা বলেছেন গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার। 5 জন গ্র্যান্ড মাস্টারের পর নতুন করে উঠে আসছে না আর কোনো গ্র্যান্ড মাস্টার। এটা দাবা ফেডারেশনের বড় ব্যর্থতা। দীর্ঘদিন ধরেই হচ্ছে না কোনো জিম বা আইএল টুর্নামেন্ট, বলেন রিফাত। একসময় দাবায় যেমন সুনাম ছিল তেমন গৌরবও ছিল বাংলাদেশের। 1987 সালে দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার উপাধি পাওয়া নিয়াজ মোর্শেদ দক্ষিণ এশিয়ারও প্রথম গ্র্যান্ডমাস্টার। সময়ের সাথে এগিয়েছে দাবা, আরও 4 জন জিএমকে পেয়েছে বাংলাদেশ। তবে সর্বশেষ 2008 সালে এনামুল হোসেন রাজীব গ্র্যান্ডমাস্টার হওয়ার পরে যেন কমে যায় দাবার অগ্রগতি। ক্রমেই অবনতির দিকে যেতে থাকে এই সম্ভাবনাময় খেলাটি। এক যুগ পেরিয়ে গেলেও আর কেউ হতে পারেননি গ্র্যান্ডমাস্টার। আমাদের হাতে বেশ কিছু প্লেয়ার আছে, যেমন ফাহাদকে নিয়ে আমরা আশাবাদী, আরও কিছু ইয়াং প্লেয়ার আছে তাদেরকে নিয়ে আশাবাদী। আশা করি যে হয়তো তারা সামনে গ্র্যান্ডমাস্টার হবে। ওভারঅল দাবা নিয়ে আসলে একটা মেগা পরিকল্পনা দরকার। আমি কীভাবে সামনে আগামী 5 বা 10 বছরে কীভাবে আরও প্লেয়ার বের করব, পাইপলাইনে বড় একটা সংখ্যা থাকা দরকার। 2006 সালে গ্র্যান্ডমাস্টার হওয়া রিফাত বিন সাত্তারের মতে দাবার উত্তরণে সংগঠকদের দায়িত্বশীল হতে হবে, উদ্যোগ নিতে হবে তৃণমূলে দাবারও তৈরি করায়। সংগঠকদের দায়িত্ব হচ্ছে আসলে পেশাকে নিয়ে আসা, একেবারে চিলড্রেন পর্যায়ে বা ইয়াং ইউথদেরকে আপনার ইনভেস্ট করতে হবে। সেটা একটা পরিকল্পনা দরকার এবং সেখানে ইনভেস্ট করার জন্য আপনার টাকা দরকার। এখন অনেক পেশাক আছে তারা কিন্তু এইসব জায়গায় ইনভেস্ট করতে চায়, তারা শুধু টুর্নামেন্টের পেছে ছুটছে না। তারা চাচ্ছে যে আমি একটা নতুন তৈরি করলাম, তো আমার স্পন্সর থাকলো যে আমি এই প্লেয়ারকে তৈরি করেছি। দাবা ক্লাব ভিত্তিক প্রমোশন হবে না, দাবার জন্য অফিস ভিত্তিক প্রমোশন। কারণ ক্লাব আজকে আসবে কালকে যাবে, ক্লাব দিয়ে আসলে দাবাকে টিকিয়ে রাখা কঠিন। ক্যালেন্ডারে আছে বিভিন্ন টুর্নামেন্টের নাম, কিন্তু নিশ্চয়তা নেই তা আয়োজনের। কয়েক বছর ধরেই হয় না কোনো জিএম টুর্নামেন্ট, যা উন্নয়নের পথে বড় অন্তরায় মনে করেন রিফাত। যারা গ্র্যান্ড মাস্টার আছি বা ইন্টারন্যাশনাল মাস্টার আছি, আমাদের এখানে টুর্নামেন্ট নেই। গত অনেক বছর ধরে আমি ইন্টারন্যাশনাল জিএম টুর্নামেন্টই দেখছি না। ফলে আমরাও দেখাতে পারছি না আমরা কী রেজাল্ট করতে পারি। আমার মনে হয় সেখানে এক ধরনের কিছু দরকার। সেক্ষেত্রে কিছু জিএম হতে পারবে, কিছু আইএম হতে পারবে, কিছু রেটেড প্লেয়ার তৈরি হবে। সেই জায়গাতে আসলে একটা বড় ধরনের গ্যাপ পড়ে গেছে। ফলে 2 জায়গায় কাজ করা খুব জরুরি। একটা হচ্ছে যারা অলরেডি এস্টাবলিশ প্লেয়ার তাদের জন্য কিছু টুর্নামেন্ট করা, যাতে ওখান থেকে রেজাল্ট এনে আমরা দেখাতে পারবো। আর একটা হচ্ছে একেবারেই একদম খুব ছোটো বয়সের বাচ্চাদের জন্য কিছু প্ল্যান করা, একাডেমির মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে। হতাশাকে পেছনে ফেলে রিফাতের আশা নতুন বছরে গতিশীল হবে দাবা ফেডারেশনের কার্যক্রম। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। আমরা সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। অতিরিক্ত রক্তক্ষরণে কলাবাগানে স্কুল ছাত্রীর মৃত্যু হলেও শরীরে নেই আঘাতের চিহ্ন। আদালতে ধর্ষণ ও হত্যা দায় স্বীকারের পরে আসামি বিহান কারাগারে। প্রধানমন্ত্রীর ভাষণ 12 বছরের ঈর্ষণীয় উন্নয়ন ও অর্জনের দলিল, জানালেন ওবায়দুল কাদের। নির্জলা মিথ্যাচার, বললেন রুহুল কবির রিজভী। সপ্তাহে ব্যবধানে ভোজ্য তেলের দর লিটারে বেড়েছে 10 থেকে 15 টাকা।
47% আমদানি শুল্ক কমালেও চালের বাজার এখনো চড়া। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে হামলায় উস্কানির অভিযোগে প্রেসিডেন্ট ট্রাম্পের অপসারণ চায় ডেমোক্রেটরা। সহিংসতায় আহত এক পুলিশ কর্মকর্তার মৃত্যু। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করতে পারেন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ সবাইকে।